সংঘাতে উত্তপ্ত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত, নতুন করে হামলায় এক থাই সেনা নিহত, আরও 2 বেসামরিকের প্রাণহানির খবর জানালো নমপেন। গাজাকে ভাগ করা ইয়েলো লাইন ইসরায়েলের সীমান্ত দাবি। ইউএনআরডব্লিউর প্রধান কার্যালয়ে অভিযানের তীব্র নিন্দা। জাতিসংঘের যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা। ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে সহযোগিতা চাইলেন জেলেনস্কি, পাশে থাকার প্রতিশ্রুতি। মিয়ানমারের নির্বাচনের আগে আবারও নৃশংসতা। সাংহাইয়ে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত 18 জন নিহত। বিদ্রোহীদের নিশ্চিহ্নের হুঁশিয়ারি জান্তা প্রধানের। গাজাকে ভাগ করা ইয়েলো লাইনকে ইসরায়েলের নতুন সীমান্ত দাবি করেছেন সেনাপ্রধান আয়াল জামির। ইসরায়েল আটকে রেখেছে গাজার অর্ধেকেরও বেশি এলাকা। এর মধ্যে উপত্যকাটির বিভিন্ন স্থানে নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। যুদ্ধবিরতির পর মাস পেরিয়ে গেলেও চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা। উপত্যকাটির বিভিন্ন স্থানে নতুন করে হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া মানবিক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত নিরীহ ফিলিস্তিনিরা। এদিকে গাজার উত্তরে রিজার্ভ সেনাদের সঙ্গে সাক্ষাতে ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েল বর্তমান অবস্থান ছাড়বে না। নতুন কংক্রিট সীমারেখা সব ঘোষণা মিলিয়ে গাজার পূর্বাংশে গেড়ে বসেছে ইসরায়েলি বাহিনী। দখলের মতোই অবস্থান গাজার কৃষিজমি ও মিশর সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ দিচ্ছে তাদের হাতে। ইসরায়েলি হামলা ও সরিয়ে নেওয়ার নির্দেশে পূর্ব গাজা পুরোপুরি ফাঁকা হয়ে আছে। 20 লাখের বেশি মানুষ এখন ঠাসাঠাসি করে বাস করছে উপকূলের সরু বালিয়ারি অঞ্চলে। নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট নয়, তবে লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সেনারা লাইন পার হওয়া ফিলিস্তিনিদের বারবার গুলি করছে, রক্ষা পায়নি শিশুরাও। এ অবস্থান সরাসরি প্রশ্ন তোলে অক্টোবরের যুদ্ধবিরতি নিয়ে। সেখানে বলা হয় ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না। ট্রাম্পের 20 দফা পরিকল্পনায় ধাপে ধাপে এলাকা হস্তান্তরের কথা থাকলেও ইসরায়েল বলছে হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সেনা প্রত্যাহার করবে না তারা। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। যুদ্ধবিরোধী এক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, 2030 সালের মধ্যেই রাশিয়ার সঙ্গে পূর্ণমাত্রার সংঘাতে প্রস্তুত হতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। তবে সংঘাত নয়, হাঙ্গেরি শান্তি চায় বলে মন্তব্য তার। অরবান বলেন, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা থেকে শুরু করে আর্থিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করার মতো ধাপ সাধারণত যুদ্ধের আগে দেখা যায়। এসব ধাপ ইউরোপ এরই মধ্যে পার করেছে। এর আগে সার্বিয়ার প্রেসিডেন্ট এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রীও রাশিয়া ইউরোপ সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেন। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, ইইউ বা ন্যাটোর সঙ্গে যুদ্ধের পরিকল্পনা নেই মস্কোর। তবে পশ্চিমারা আক্রমণ করলে কড়া জবাবের হুঁশিয়ারিও ছিল তার কণ্ঠে। সীমান্ত সংঘাতে উত্তপ্ত এশিয়ার 2 দেশ থাইল্যান্ড কম্বোডিয়া। মঙ্গলবার সকালে নতুন করে হামলায় এক থাই সেনা নিহত হয়েছেন। পাল্টা আঘাতে কম্বোডিয়ার 2 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। 2 দেশের মধ্যকার চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অবিলম্বে শান্তি চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে। এদিনও পাল্টাপাল্টি হামলা চলে। সংঘাতে নতুন করে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নমপেন। গ্রামাঞ্চল হামলার লক্ষ্যবস্তু না বানাতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। চলমান বিবাদ শান্তিপূর্ণভাবে সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি। যদিও খোদ কম্বোডিয়ার বিরুদ্ধেই এমন অভিযোগ তুলেছে থাইল্যান্ড। সীমান্ত জুড়ে দেশটি সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলেও দাবি করেছে ব্যাংকক। এদিনও নিজেদের সেনা নিহতের খবর জানায় থাইল্যান্ড। মঙ্গলবার কম্বোডিয়ান বাহিনী উপকূলীয় ত্রাত প্রদেশে অবৈধভাবে প্রবেশ করেছে উল্লেখ করে তাদের বিতাড়িত করতে অভিযান পরিচালনার কথা জানায় থাই সামরিক বাহিনী। এদিকে 2 দেশের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র দুজারিক জানান, উত্তেজনা নিরসনের পাশাপাশি 2 দেশকে শান্তি চুক্তিতে ফিরতে আহ্বান জানিয়েছেন মহাসচিব। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার 817 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তের বিভিন্ন অংশ নিয়ে অস্পষ্টতার কারণে শতাব্দীর বেশি সময় ধরে 2 দেশের মধ্যে বিরোধ চলমান। তবে নতুন করে সংঘাতের কারণে গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া 5 দিনের যুদ্ধবিরতি ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিয়ানমারে ভোটের আগ মুহূর্তে আবারও জান্তা বাহিনীর নৃশংসতা। সাংহাইয়ের একটি দোকানে ফুটবল খেলা দেখার সময় জান্তার বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 18 জন গ্রামবাসী। বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শেষ না করা পর্যন্ত সেনারা ক্ষান্ত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন
জান্তা প্রধান মিন অং হ্লাইং। জান্তার এই অবস্থানে নির্বাচনের পরও দেশটিতে গণতন্ত্র ফেরার সম্ভাবনা দেখছেন না বিরোধীরা। আগাইং অঞ্চলের তাবাইনের মায়াকান গ্রামে ফুটবল ম্যাচ দেখতে জড়ো হয়েছিল স্থানীয়রা। রোববার স্থানীয় সময় রাত 8টার পরপরই বিমান হামলা চালায় জান্তা বাহিনী। দুটি বোমায় মুহূর্তেই ধ্বংস হয় চায়ের দোকান। নিহত হন শিশুসহ বেশ কয়েকজন। গ্রামবাসী জানায় এলাকায় কোনো লড়াই চলছিল না, তবুও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নামে নির্বাচনের আগে জান্তা বাহিনীর হামলা বাড়ছে। চা দোকানের পাশাপাশি 20টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বহু পরিবার গ্রাম ছেড়েছে। যারা আছে তারা বাধ্য হয়ে মাটির নিচে তৈরি করছে আশ্রয় কেন্দ্র। এই হামলার মধ্যেই সেনাপ্রধান মিন অং হ্লাইং ঘোষণা করেছেন, বিদ্রোহী গোষ্ঠী না মুছে গেলে সেনাবাহিনী রাজনীতি ছাড়বে না। 2008 সালের সংবিধান 25% আসন সেনাদের জন্য স্থায়ী করেছে উল্লেখ করে তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন সেনাবান্ধব প্রার্থীদের সমর্থনে। বিশ্লেষকদের মতে এই অবস্থায় ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র নয়, সামরিক আধিপত্যই আরও শক্তিশালী হবে। দেশটি নির্বাসিত গণতন্ত্রপন্থীরা বলছেন, চলমান গৃহযুদ্ধের মধ্যে এই ভোট শুধুই বৈধতার নাটক। বাস্তবে জনগণের জীবনের নিরাপত্তাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ায় আসাদ সরকার পতনের 1 বছর আজ। দেশটিতে নিরাপত্তা, রাজনীতি সহ বেশ কিছু ক্ষেত্রে সফলতা এসেছে বলে দাবি করেছেন পর্যবেক্ষকরা। নাটকীয়ভাবে পাল্টে গেছে পররাষ্ট্রনীতিও। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটি এখনও গভীর সংকটে রয়েছে। দারিদ্র্যের কষাঘাতে আটকা মানুষের জীবন। পুনর্গঠনে দরকার $250 থেকে $400 বিলিয়ন। এদিকে সন্ত্রাসমুক্ত সিরিয়া গড়তে দামেস্কের পাশে থাকতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আসাদ সরকারের পতনের 1 বছর পূর্তিতে আনন্দে মেতে ওঠে সিরিয়াবাসী। দামেস্কের উমায়েদ চত্বরে পতাকা হাতে আনন্দ উল্লাস করে সব বয়সী মানুষ। গেল 1 বছরে সিরিয়ায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিরাপত্তা, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। নাটকীয়ভাবে বদলে গেছে পররাষ্ট্রনীতি, যার সবচেয়ে বড় উদাহরণ অন্তর্বর্তী সরকার প্রধান সারার যুক্তরাষ্ট্র সফর। কানাডাও সম্প্রতি সন্ত্রাসী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে। দামেস্কে দূতাবাস খুলছে বিভিন্ন দেশ। সিরিয়াকে স্থিতিশীল সন্ত্রাসমুক্ত গড়ে তুলতে সারা প্রশাসনের নানা উদ্যোগ বিশ্বমঞ্চে নজর কাটছে। সিরিয়ার জনগণের সাহস আর প্রতিরোধের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির পাশে থাকতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যদিও গভীর সংকটের কথাও বলছেন কেউ কেউ। পর্যবেক্ষকদের মতে, কুর্দি ও দ্রুজ গোষ্ঠীর সঙ্গে সারা সরকারের সংঘর্ষ অব্যাহত আছে। যুদ্ধাপরাধী ও নিখোঁজদের খোঁজে গঠিত কমিশনের কাজ এগোলেও কেন্দ্রীয় সমর্থনের অভাবে গতি কম। এছাড়া ধ্বংসস্তূপ, বিদ্যুৎ ও পানি সংকটে জর্জরিত লাখ লাখ সিরিয়াবাসী। হাসপাতাল, স্কুলগুলোর অবস্থা শোচনীয়। পরিসংখ্যান বলছে, দেশটি পুনর্গঠনে দরকার $250 থেকে $400 বিলিয়ন। এর মধ্যেই স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, কিছু অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, পুনর্নির্মাণ হয়েছে 823টি স্কুল। কিন্তু বেকারত্ব ও দারিদ্র্য এখনও চরমে। সব মিলিয়ে সিরিয়া দাঁড়িয়ে আছে এক জটিল সন্ধিক্ষণে। গত বছর 8 ডিসেম্বর বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ 54 বছর ধরে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে।